29/1/2025 তারিখ আমরা সকালে একদম সঠিক সময়ে কোয়েম্বাটুরে নেমেছি। আজকে কিন্তু আমাদের কোয়েম্বাটুরে হোটেলের কোনো থাকার কোনো পরিকল্পনা নেই, অর্থাৎ এখানে আমরা কিছুক্ষণ থাকবো, সাইট সিন করবো, তারপরে চলে যাব। এই দেখো, গোপালের 25তম বিবাহবার্ষিকী, আজকে 29 তারিখ। তো গোপাল বিবাহবার্ষিকী পালন করলো, আবার নতুন করে একবার সিঁদুর পরিয়ে। তা আমরা চললাম, কী করলাম, এখানে কোয়েম্বাটুরে একটা গাড়ি রিজার্ভ করেছি, 14 সিটের একটা গাড়ি। আমরা 15 জন, একটু বসতে অসুবিধা হচ্ছিলো। 14 সিটের একটা টেম্পো ট্রাভেলার রিজার্ভ করেছি, আর ওটা নিয়ে চললাম কোয়েম্বাটুর দর্শনে। একটা কথা এখানে আপনাদের সবাইকে বলি, সেটা হচ্ছে কোয়েম্বাটুর দর্শনে যদি আপনি যান, অবশ্যই ঈশা ফাউন্ডেশনের জন্য আধাবেলা সময় রাখবেন। এটা আমাদের খুব ভুল হয়েছিল। যাওয়ার পথে আবার সেই ইডলি ধোসা ড্রাইভার আমাদের একটা দোকানে নিয়ে গেল, এত সুন্দর, মাত্র 30 টাকাতে ধোসা বিক্রি হচ্ছিল, আর এত টেস্টি। আর যাওয়ার পথে এইখান থেকে যখন আমরা ঈশা ফাউন্ডেশনে যাচ্ছি, তো সারাদিনের জন্য একটা টেম্পো ভাড়া করেছিলাম সাইট সিন দেখার জন্য। তো কোয়েম্বাটুরে ভালো ভালো মন্দির আছে, ওগুলো আপনি দেখতে পারেন, তবে ওগুলো তো বেশি সময় দিবেন না। আমরা ওই সব জায়গায় একটু বেশি সময় দিয়ে ফেলেছি। এই একটা মন্দির, এখানে এই মন্দির থেকে বেরিয়েই এখানে বেশ ভোজনের ব্যবস্থা ছিল, বেশ পিকুলিয়ার টাইপের সব খাবার ছিল। আমি এগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর এইখানে গোপাল বলল, দাদা আজকে আমার বিবাহবার্ষিকী 25তম বর্ষ, আমি সবাইকে ডাব খাওয়াবো। তো ডাব এখানে 30 টাকা করে দাম ছিল। আর আমরা এই দোকানগুলোতে একটু দেখছিলাম সব কী কী অদ্ভুত অদ্ভুত সব খাবার এদের এখানে পাওয়া যাচ্ছিলো। ভালোই লাগবে এইগুলো, যাবেন যখন আপনি দক্ষিণ ভারতে, দেখবেন এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলো খুব মজা লাগবে। দক্ষিণ ভারতে খাওয়ার স্টাইলটা একটু অন্য রকমের আছে। গোপাল এখানে সবাইকে ডাব খাওয়ালো। ডাব খাওয়ানোর পর আমরা মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়লাম। মন্দিরের দৃশ্য দেখানো যায় না, কারণ কি আছে, ভিতরে তো ক্যামেরাটা নিয়ে নেয়, আর কিছু দেখানো যায় না। তারপরে ওখান থেকে আমরা একটা ফরেস্টে গেলাম। এইখানে একটা ভালো সাইট সিন ছিল, কিন্তু এই জায়গার ক্যামেরাটা আমাদের কাছে নিয়ে নেয়, ওই জন্য আমরা ভিতরে ছবি আর তুলতে পারিনি। এখানে বাঁদরগুলো এত মজা করছিল, আমরা এখানে কিছুটা সময় আমাদের লেগে গিয়ে নষ্ট হয় এইখানে। অর্থাৎ এখান থেকে আবার গাড়িতে করে 60 টাকা মতন টিকিট কেটে আবার আমাদেরকে জঙ্গলে যেতে হয়। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো আধাবেলা রাখবেন, আর আধাবেলা পুরো ঈশা ফাউন্ডেশনের জন্য রাখতে হবে। আর ঈশা ফাউন্ডেশন দেখে যখন, এই দেখেন বাঁদরগুলো এত সুন্দর করছিল, এখানে অনেক বাঁদর ছিল, আর সবাই বাঁদরদের খাবার টাওয়ার দিচ্ছিলো, খুব ভালো লাগছিল। ঈশা ফাউন্ডেশন দেখে যখন বেরোবেন, তখন কিন্তু অবশ্যই আপনি কিন্তু লেজার শোটা দেখবেন, যেটা আমরা দেখতে পারিনি, এটা আমাদের খুব আফসোস। এই যে আমরা দেখে এইবার যাচ্ছি ঈশা ফাউন্ডেশনের দিকে। আমাদের সব দেখা হয়ে গেল। 6-7টা পয়েন্ট ছিল, ওগুলো আমি অত তুলি না, বিস্তারিতভাবে তুলি নেই, হালকা হালকা, তবে দেখা যেতে পারে ওগুলো। তারপরে আমরা যাচ্ছি এখন ঈশা ফাউন্ডেশনের দিকে। ঈশা ফাউন্ডেশনে অদ্ভুত ব্যাপার, কিন্তু আপনি দূর থেকে যখন দেখবেন, এই দেখুন, আপনাদেরকে আমরা গাড়িটা নামলাম, আপনাদের আস্তে আস্তে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। পিছনে একটা বিরাট শিবের মূর্তি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, মানে কি অদ্ভুত দৃশ্য একদম। কোয়েম্বাটুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তিরুপতিতে ঈশা ফাউন্ডেশন দুটো স্টেশন, একটা রেণিকুণ্ডা, একটা তিরুপতি। আমার তিরুপতি থেকে ট্রেনটা ছিল রাত্রি 12টায়, রাইট টাইম। ট্রেনটা রাইট টাইম 8টার সময় সকালে কোয়েম্বাটুরে নামলো। আমরা কোয়েম্বাটুরে একটু ফ্রেশ হলাম, হোটেল নিলাম না, বাইরে ওয়েটিং হল আছে স্টেশনের পাশে, ওইখানে আমরা একটা হলের মধ্যে জিনিসপত্র রেখে ফ্রেশ হলাম। মাথা পিছু 40 টাকা করে খরচ। তারপরে একটা গাড়ি রিজার্ভ করলাম 400 টাকা। এখন সেই গাড়ি নিয়ে আমরা সারাদিন কোয়েম্বাটুরে বিভিন্ন জায়গায় স্পট দেখলাম। এখন এসেছি লাস্ট পয়েন্ট, আদিযোগী দর্শনে। এখানে যে জায়গাগুলো আপনি দেখবেন, তার একটা তালিকা তৈরি করা আছে। সবগুলো দেখতে গেলে তো অনেক সময় লাগবে, আগেই বলেছি। আর আমরা মিস করে গেলাম, আমরা এগুলো দেখতে পারলাম না, অনেকগুলোই দেখতে পারলাম না, কারণ আমাদের হাতে সময় ছিল না। রাত্রি 8:30 গাড়ি, ভিতরে দারুণ ব্যবস্থাপনা, আমি এগুলো ভাষায় বর্ণনা করতে পারবো না, আমার বলার মতন ভাষা নেই। বিশাল এলাকা জুড়ে একটা আয়োজন। আর ওই দেখুন দূরে শিব মূর্তিটা দেখা যাচ্ছে, বিরাট আকার শিব মূর্তি। আমরা তো দেখে একদম থ হয়ে গেলাম। আর এখান থেকে এদের একটা
ভালো ঈশা ফাউন্ডেশন একটা ভালো মেডিটেশন সেন্টার আছে ভিতরে, যেটাতে ঢুকতে দেয়, ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু ওখানে যেতে গেলে আপনাকে এই 10 টাকা করে টিকিট কেটে গরুর গাড়িতে করে যেতে হবে। মানে জায়গাটা পলিউশন ফ্রি করার জন্য এই ব্যবস্থা করেছে, গরুর গাড়িতে টানছে গাড়িগুলো, এটা খুব ইন্টারেস্টিং। আর ওখানে যখন ভিতরে যাবেন তখন ওখানে একটা ভালো ক্যান্টিন আছে, ওখানে আমরা আবার একটু আহার করলাম, একটু হালকা ফুলকা একটু ক্যান্টিনে খেলাম, খুব টেস্টি খাবার ছিল, আর দামও রিজনেবল ছিল, বেশ প্রাইস বেশি নয়, দামও ঠিকঠাক ছিল। ভিতরে যা দেখে আসলাম এর বর্ণনা ভাষায় করা যাবে না। আমি আপনাদের সবাইকে বলি যে একবার অন্তত পক্ষে কোয়েম্বাটুরে আদিযোগী দর্শনে আসুন এবং সারাটা দিন এখানেই রাখবেন, অন্য কোনো প্রোগ্রাম করবেন না। আমাদের খুব আফসোস হচ্ছে, আমরা বিরাট ভুল করে গেলাম যে আমরা আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম রেখেছিলাম, যার ফলে এখানে খুব ভালো মতন দর্শন হলো না। আমাদের গাড়ি আছে রাত্রি 9টায়। কেউ ভুল করবেন না, কোয়েম্বাটুর আসলে আদিযোগীর জন্য একটা সারাটা দিন রাখবেন, অপূর্ব 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 ভাষায় বর্ণনা করা যাবে না। চলুন সাথে থাকুন, আমরা এখন বেরিয়ে যাব, দেখি কী করা যায়। হ্যাঁ, রাত্রি 8:43 আমরা এখন কোয়েম্বাটুর স্টেশনে আদিযোগী দর্শন করে আমরা চললাম বিজয়ওয়াড়া। কালকে আমরা পৌঁছে যাব মল্লিকার্জুন শ্রীশৈলম। আমাদের নেক্সট দর্শন হচ্ছে মল্লিকার্জুন শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গ। বিজয়ওয়াড়ার থেকে আমরা যাব মার্কাপুর, মার্কাপুর থেকে আবার বাসে করে চলে যাব শ্রীশৈলম। কালকে সন্ধ্যার মধ্যে আমরা রাতে পৌঁছে যাব। কিন্তু আর একটা পরিকল্পনা আমরা করেছি, হয়তো বিজয়ওয়াড়ার থেকে বাই বাস আমরা শ্রীশৈলম চলে যেতে পারি, 266 কিলোমিটার রাস্তা। অর্থাৎ মাঝখানে যে আমাদের কিছুটা বিজয়ওয়াড়াতে থামার কথা রয়েছে, প্রায় ঘন্টা দুয়েক আমাদের কাছে টাইম আছে, সেই সময়টা আমরা ওয়েস্ট করবো না, স্টেজ না করে আমরা চলে যাবো ভেবেছি। দেখা যাক, আজকের অনুভব দারুণ, খুব অল্প বয়সে আজকের দিনটা আমাদের কেটে গেল। আমরা আজকে বিষয় আমি পরে কালকে আগামীকাল বলবো, আজকে আমাদের দর্শনের বিষয়টা কালকে আমি বলবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে কাল সকালে বিজয়ওয়াড়াতে সবার সাথে আবার। আমাদের সাথে শুকনো আহার যথেষ্ট ছিল, ট্রেনে উঠে আমরা নিজেরাই আমার আহারটাগুলো একটু করলাম। এই আহার না থাকলে কিন্তু আজকে খুব অসুবিধা হতো, কারণ কি আজকে আমরা রাতের আহারে একটু বিন্দুমাত্র সময় পাইনি, খুব তাড়াহুড়া করে আমাদের স্টেশনে আসতে হয়েছে। আর আমরা আজকে ওই লেজার শোটা দেখতে পারলাম না আদিযোগীর, যেটা আমি এই ভিডিও দেখেছি, ব্লগে দেখেছি, খুব অপূর্ব, এটা আমরা দারুণ মিস করে গেছি। তার জন্য কোনো পে করতে হয় না। এই যে আমরা পরের দিন এই বিজয়ওয়াড়া স্টেশনে নামলাম, একদম সঠিক সময় গাড়িগুলো যাচ্ছে। এইখান থেকে কিন্তু আমাদের 3 ঘন্টা আমরা এখানে স্টে করব, তারপরে এইখান থেকে আমরা চলে যাব মার্কাপুর। আমাদের গাড়িটা এখানে 3 ঘন্টা পরে আছে, এগুলো সব রিজার্ভেশন করা আছে আমাদের টিকিট। এইখানে আমরা একটু স্নান টান করে নিলাম, প্ল্যাটফর্মে আশেপাশে টয়লেট ইউরিনাল ছিল। আর সুনীলবাবুর কী একটা ইচ্ছা হলো, বললো আমি সবাইকে একটু পেয়ারা খাওয়াবো। বিজয়ওয়াড়া স্টেশনে এত সুন্দর পেয়ারা পাওয়া যাচ্ছিল, আর না কিনে পারা গেল না। তো চলো খাওয়াবে যখন, আমরা একটু খেলাম। আর এই চললাম আমরা ট্রেন ধরতে। এইখানে একটা ঘটনা ঘটে, এখানে কিন্তু আমাদের অসীমা দিদিভাই একটু অসাবধান হয়ে পড়ে যায়, এবং অসীমা ফাইনালি, এটা কিন্তু সিগন্যাল ছিল, অসীমা বুঝতে পারেনি যে তুমি সাবধানে থাকো, চলাফেরা করো, ও বুঝতে পারেনি। ফাইনালি সোমনাথ দর্শনের দিন কিন্তু ও পড়ে গিয়ে ওর হাতটা ভেঙেও যায়। হ্যাঁ, এইখানে একটু অসাবধানে যাওয়াতে এই সিঁড়িতে উঠতে গিয়ে অসীমা একটু পড়ে যায়। যাই হোক, ট্যুরেতে এগুলো একটু হবেই, ঘটনা ঘটবে। চলো আমরা বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনটা কিন্তু বিরাট রেল স্টেশন, খুব নাম করা স্টেশন, আমরা শুনি, তাই না? এখানে প্রচুর বিজয়ওয়াড়া রেলওয়ে জংশন আছে, প্রচুর গাড়ি টাড়ি আসে। আর যেহেতু এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, আমরা একটু ঘোরাফেরা করছিলাম নিজেদের মতন করে, দুপুরের ভোজন টোজন করলাম এখানে, সেই আবার সেই ইডলি ধোসা। আর আমি তো খেলাম না, আহার করলাম না, ওরা সব বাইরে 70 টাকা খাওয়া, এটা খুব ইন্টারেস্টিং, সুন্দর খাবার। ঠিক আছে, তাও দাদার সঙ্গে নিয়ে গেছে, খুঁজে খুঁজে বের করে হলো 70 টাকা। দাদার সঙ্গে না থাকলে কোনো প্রোগ্রামই আমরা সাকসেস হতে পারতাম না। এই দেখো কেমন মনে হচ্ছে ভোজন, মধু মধু মধু, 2 ভাই বোন মিলে বসে খাইতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমাদের মার্কাপুর যাওয়ার ট্রেনে স্লিপারের রিজার্ভেশন ছিল, তো সবারই বার্থ কনফার্ম বার্থ ছিল। 3 ঘন্টা রাস্তা বিজয়ওয়াড়া থেকে মার্কাপুর, 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা।
তো ট্রেনে বসে বসে আমি একটু লেখালেখির কাজ করছিলাম, একটু ব্লগ লিখি, তার কাজ চলছিল। আর সুন্দর, বেশ ওয়েদার খুব সুন্দর। আমরা খুব মজা করতে করতে কেউ আবার একটু শুলো। 31/2025 আমরা মার্কাপুরে নামলাম। আমাদের শ্রীশৈলম যাত্রা শুরু হলো এখান থেকে, মার্কাপুর। এখন সন্ধ্যা 6টা বাজে, 6:45 বাজে। এখানে এখনও সূর্যের আলো আছে, দারুণ, খুব সুন্দর। শ্রীশৈলম অর্থাৎ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করবো আগামীকাল আমরা। সাথে আমরা শ্রীশৈলম যাবো মার্কাপুর থেকে। একটা গাড়ি পেয়ে গেলাম, এও 14 সিটের গাড়ি। বসতে একটু অসুবিধা হচ্ছিলো চাপাচাপি করে। এই যে মার্কাপুর রেলওয়ে স্টেশন থেকে চলে যাবো আমরা শ্রীশৈলম এখান থেকে প্রায় 75 কিলোমিটার 80 কিলোমিটার রাস্তা। ড্রাইভার বললো ঘন্টা 3 তো লাগবেই, রাতের বেলা গাড়ি একটু সাবধানে চালাতে হবে। তবে এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যাওয়ার সময় কিন্তু ড্রাইভার আমাদেরকে দাঁড় করালো, সব লাগেজ টাগেজ উঠানোলো, বেশ গাড়িটা ভালোই ছিল, নতুন গাড়ি। ড্রাইভার আমাদেরকে একটা রেস্টুরেন্টে দাঁড় করালো, আমরা রাতের আহার করে নিলাম। বললাম যে না, বেশি অপেক্ষা করা যাবে না, রাস্তায় পৌঁছাতে রাত্রি 9টা-10টা বেজে যাবে, তখন আমরা দেরি করে আহার করব না। কেন আহারটা আমরা খুব টাইমলি করে নিতাম, এটা আমাদের একদম বাধ্যতামূলক ছিল। আর এখানে ধোসা টোসাগুলো বানায়, দেখতে এত সুন্দর লাগে, আমরা ঘুরে ঘুরে ওইগুলো দেখি আর কি। আপনারা দেখবেন, খুব ইন্টারেস্টিং কিন্তু এগুলো ভ্রমণের একটা পার্ট বলতে পারেন, তাই না? কীভাবে বানাচ্ছে, ডিস্ট্রিবিউট করছে, মানুষের কারিগরি দক্ষতা দেখলে খুব ভালো লাগে। আর ধোসা তো এখানকার একদম মানে এত প্রিয় খাবার ছিল আমাদের, সবাই খুব ভালো খাচ্ছিলাম। তবে এইখানকার ধোসাগুলো খুব ভালো বানায়নি। দাম তো যাই হোক 30-40 টাকার মধ্যে এখানে ধোসা পাওয়া যায়, এই ধোসাটা খুব ভালো ছিল না। রাতের বেলা আমাদের গাড়িটা ধীরে ধীরে চললো। আমরা কিন্তু এখানে একটা আশ্চর্য জিনিস বলি, ড্রাইভার কিন্তু আজ অবধি দেখেনি। আমরা রাস্তায় বাঘ দেখেছিলাম শ্রীশৈলম যাওয়ার পথে, অন্ধকারের মধ্যে গাড়ির আলোতে আমরা দেখলাম রাস্তার এপার থেকে ওপার গাড়ি যাচ্ছে, এই বাঘ যাচ্ছে। এবার ওখানে গিয়ে শ্রীশৈলমে গিয়ে ড্রাইভার আমাদেরকে একটা হোটেলে নিয়ে গেল। এটা হোটেল না, এটা একটা ধর্মশালা। এখানকার এই ব্রহ্মচারী ছেলেগুলো এরাই সব খুলে টুলে দিল। এই 2 দিনের জন্য আমরা শ্রীশৈলমের এই ধর্মশালাটাকে ভাড়া করলাম। খুব সুন্দর ছিল, আর ঘরগুলো দারুণ, খুব অল্প টাকার মধ্যে। 840 টাকা 2 দিনে ভাড়া হলো, মানে 420 টাকা। হ্যাঁ, মাথা পিছু একটা রুম নিল। মোট 5টা রুম আমরা নিলাম, 3-5-এ 15 জন। একদম দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁকঝাঁক একদম। আমাদের রুমটা এসি ছিল, আবার খুব ভালো রুম ছিল। আমরা এগুলো সব শেয়ারিং করতাম, সবাইকে দিয়ে দিলাম। এটা আমাদের ঘর ছিল, তো এখানে থাকার খুব ভালো ব্যবস্থা হয়ে গেল। তো আমরা রাত্রে আর কিচ্ছু করলাম না। এই দিন 30 তারিখে আমরা রাত্রে একদম রেস্ট। সিদ্ধান্ত নেওয়া হলো আগামীকাল ভোরবেলা আমরা বেরোবো মল্লিকার্জুন দর্শনে। এই ঘুরে ঘুরে আমরা সব দেখুন, এত সুন্দর। এটা কিন্তু ড্রাইভারাই আমাদের নিয়ে গেছিল, পরের নাম টামগুলো আছে, দুটো কম্বল দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে 31 তারিখ, 31শে জানুয়ারি। আমরা এখন শ্রীশৈলম। আজ আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন। এটা আমার 11 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। এর আগে 10টা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে, এটা 11 নম্বর। আর লাস্ট নাগেশ্বর অর্থাৎ দুয়ারকাতে দেখলে আমার 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন শেষ হয়ে যাবে। আমরা সবাই ভোরবেলা উঠেছি, গতকাল রাত্রে এখানে এসেছি। খুব সুন্দর থাকার ব্যবস্থা, দারুণ একটা থাকার ব্যবস্থা পেয়ে গেছি। মাথা পিছু 420 টাকা একদিনের ভাড়া। 2 দিনের জন্য রুমগুলো ভাড়া করেছি। শ্রীশৈলমে আসবেন, অপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব অভিজ্ঞতা। এখনও দিনের আলোতে শ্রীশৈলমকে দেখা হয়নি, গতকাল রাতেই এসেছি। আর এখনও বাইরে অন্ধকার, বাইরের পরিবেশে একদম অন্ধকার। আমরা যাচ্ছি মন্দির দর্শনে, দেখি কি হয়। অনেক নিয়মকানুন, দেখা যাক ওখানে গিয়ে কী হয়, সব আপনাদের জানাচ্ছি, সাথে থাকেন। ভোরবেলা যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি বাড়ির মেয়েরা দোকানের সামনে, বাড়ির সামনে কি সুন্দর আলপনা দিচ্ছে। এটা কিন্তু ওখানকার একটা দারুণ কালচার, খুব ভালো লাগছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। একটা বিশেষ ধরনের পাউডার এই আলপনার জন্যই তৈরি হচ্ছে, ওখানে ওটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে ওরা দিচ্ছিল। তো চললাম আমরা শ্রীশৈলম দর্শনে, দারুণ। এই দেখো, শ্রীশৈলমে যাওয়ার আগে আমরা এখানে দেখলাম মস্তক মুন্ডন, কল্যাণ কাটা নামে একটা জায়গা আছে, যেখানে প্রত্যেকে মাথার চুল দান করে। 40 টাকা করে কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে। কল্যাণ কাট্টা, এইখানে সবাই মস্তক মুন্ডনের জন্য যাচ্ছে। আর ওই দূরে শ্রীশৈলমের মন্দির। আমরা এখন লাইন দেব। ভোরবেলা এখনও অন্ধকার, কিন্তু আস্তে আস্তে দিনের আলো হবে। মন্দির দর্শন করে বেরোলাম, দারুণ।
সকালবেলা একদম 10 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেল, ভাবাই যায় না এত দ্রুত দর্শন হবে। তবে এটা আমাদের প্রথম দর্শন। আজকে আমরা কালকে 5টা অবধি আছি, চলবে আমাদের দর্শন। আরও 1-2বার আমরা প্রবেশ করবো। ভিতরে অনেক মন্দির টন্দির রয়েছে, খুব ভালো লাগে। এখন সকাল 7টা বাজে, ধীরে ধীরে চারিদিকে রোদ উঠছে, ঠান্ডা আছে, গায়ে জ্যাকেট পরতে হয়েছে, বেশ ঠান্ডা। তো দেখছি কি করা যায়, দেখি সারাদিন এখানকার বিভিন্ন ধরনের কালচার, মল্লিকার্জুনের অনেকগুলো জায়গা আছে দেখার। ওগুলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করে যখন আপনি বাইরে আসবেন, আশেপাশে বড় বড় সব মার্কেট রয়েছে, ওখানে কেনাকাটা করতে খুব ভালো লাগবে। ওখান থেকে আমরা একটু কিনি। এখানে আপনার অনেকে অনেক কিছু বলবে, এই জামা পরা যাবে না, ওই প্যান্ট পরা যাবে না, কিছু না। প্লেন ড্রেসে আমরা গেলাম, দর্শন করে চলে আসলাম। নো রেস্ট্রিকশান, ফ্রি দর্শন। 150 টাকা, 300 টাকা, 500 টাকা আছে দর্শন, এইগুলো করতে পারেন এমনি ফ্রি, কোনো রেস্ট্রিকশান নাই, কিচ্ছু নাই। ভোরবেলা উঠে চলে যান, নো প্রবলেম। কত মানুষ কত কথা বলবে, আমরা কত ব্লগে দেখেছি এই করতে হবে ওই করতে হবে, কিচ্ছু না। পুরো পদ্ধতি সহজ আছে, সব কিছু একদম ওপেন আছে। চারিদিকে খুব ভালো দোকানপাট, দেখার জায়গা আছে, আধ্যাত্মিক পরিবেশ। তবে কি অনেকে দেখছি ধুতি পরে যাচ্ছে, বেশিরভাগই ধুতি পরে যাচ্ছে। আপনি ধুতি পরবেন, আমি ধুতি পরেছি, দুপুরে জ্যাকেট খুলে তো যাওয়া যাবেন, অনেকে খালি গায়ে যাচ্ছে। আপনার শরীরে যদি সামর্থ্য থাকে তো খালি গায়ে যাবেন, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, সব নিজের উপর আছে, ফাইন। এই দেখো, দর্শন করে এসেই সেই বাঙালির বদভ্যাস, সব চা পানের জন্য ব্যস্ত, সবাই খুব খুশি। আর ওয়েদার এত সুন্দর ছিল, আমি 2-1 দিনকে একটু ধুতি টুতি পরিয়ে দিয়েছি। এই যে উত্তমকে এক নতুন পদ্ধতি শিবাজি মারাঠি ধুতি পরিয়ে দিয়েছি, এই শিখা দিদিভাই খুব আনন্দ। এই যে শম্পা চা পান করছে, চা খাও খুব, আর সকাল থেকে চা পান করবে, আর সকাল থেকে কিন্তু গ্যাসের সমস্যা তৈরি হবে। তবে অনেকে দেখছি সকালে চা পান করে না, আমার তো একদমই অভ্যাস নেই। বাকিরা দেখছি চাটা খেয়ে, এই যে সুনীলবাবু, এও খুব একদম দর্শন করে খুব আনন্দে। সুনীলবাবুর তো আগেই বেরিয়ে গেছে দর্শনের জন্য। বেশি বেলা হয়নি, 7:30 পৌনে 8টা হবে বোধহয়। ব্যাস, সকাল থেকে এবার ভোজন শুরু, ভোজনের ব্যবস্থা করতে হবে। রাস্তায় পেয়ে গেলাম আমরা এই ধোসা ইডলির দোকান, ওখানে দরদাম শুরু। আর এই হাঁটতে হাঁটতে এবার আমরা আসছিলাম হোটেলে। আর দেখো আলপনা দিচ্ছে, কি সুন্দর লাগছিল। এইগুলো কিন্তু আমাদের এই যে ভ্রমণের একটা বাড়তি পাওনা বলতে পারো। হ্যাঁ, এইগুলো, এই যে আমাদের হোটেলটা দত্তগিরি মহারাজ ধর্মশালা, হোটেল তো না, এটা একটা ধর্মশালা। কিন্তু ধর্মশালার নাম দিয়েছে ঠিকই, কিন্তু এখানে ভালো ব্যবসা করে যাচ্ছে। তবে এই ব্যবসাটা আমি দেখলাম ভালো কাজে লাগাচ্ছেন। এখানে যে মহারাজজি আছেন, বেশ কতগুলো ছেলে ব্রহ্মচারীকে এখানে আছে, তারা কিন্তু এখানে এইটাকে দেখাশোনা করছে। এবার যাচ্ছি আমরা পাতাল গঙ্গা দর্শনে। আচ্ছা, পাতাল গঙ্গা দর্শনে বলে রাখি, এখানে কিন্তু 2-3টা পদ্ধতি আছে। অটোতে যাওয়া যেতে পারে, রোপওয়েতে যাওয়া যেতে পারে, পায়ে হেঁটে যাওয়া যেতে পারে। চলো আমরা যাচ্ছি পাতাল গঙ্গা দর্শনে। 700 সিঁড়ি, 700টা সিঁড়ি। পাতাল গঙ্গা দর্শন মন্দিরের থেকে 1 কিলোমিটারের মধ্যেই, খুব সুন্দর একটা স্পট, এটাকে অবশ্যই দেখতে হবে। এখানে 3টে অপশান আছে, পায়ে হেঁটে যাবেন 700 সিঁড়ি, 700টা সিঁড়ি, অটোতে যাবেন আপ ডাউন 120 টাকা ভাড়া, রোপওয়েতে যাবেন আপ ডাউন 160 টাকা ভাড়া। যাদের রোপওয়ে ইচ্ছা আছে তারা রোপওয়ে যাচ্ছে, আমরা কয়েকজন পায়ে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে। আমাদের কাছে সময় অনেক আছে। কেউ কেউ বলছে যে আসার সময় হেঁটে যাবে, আসার সময় অন্য কোনো ওয়েতে আসবে। চলো, সব চলবে, চলো ফাইন। পায়ে হেঁটে যখন তুমি পাতাল গঙ্গাতে যাবে, তখন কিন্তু তুমি ভিতর দিয়ে বেশ কয়েকটা মন্দির টন্দির দেখবে, বেশ ভালো সুন্দর, অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে। আর ওই উপরে যে অটোওয়ালারা বললো না, ওদের কথা মতো আপনাদেরকে জানালাম 700 সিঁড়ি, আদৌ কিন্তু 700 সিঁড়ি না, 400-500 সিঁড়ি হবে। ওরা মিথ্যা কথা বলে যাতে ওদের অটোকে আমরা ভাড়া করি। আর একটা বিরাট লেকের মতন পাতাল গঙ্গাটা, একটু ডাউনের নিচে, অনেকটা ওমকারেশ্বর যে আমরা গিয়েছি ইন্দোরে আর কি, মধ্যপ্রদেশ ওমকারেশ্বর, সেখানকার মতো। এই যে কল্পনার আগামীকাল মায়ের 13 শ্রাদ্ধ হবে এখানে, এরা খুব আনন্দে আছে। কল্পনা, অসীমা, এদের মধ্যে খুব মিল, খুব ভালো। তো আমরা ভাবছিলাম ওদের কল্পনা মন টন খুব খারাপ হবে, তো যাই হোক, এরা মিলেমিশে খুব সুন্দর আছে, আনন্দেই আছে। আর এই দেখো একটা মহিলা, একটা অল্প বয়সে মেয়ে, কী সুন্দর ধোসা বানাচ্ছে। আর ধোসা বানানো দেখতে এত সুন্দর লাগে, একটা আর্ট, একটা শিল্প বলতে পারো। আমরা এখানে একটু ধোসা খেলাম, হ্যাঁ, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ধোসা নিলাম। তবে মনে রাখবে, আহারের একটা পলিসি আছে। যখনই আহার করবে, অল্প অল্প করে আহার করবে, বেশি আহার করবে না।
পেট ভরে আহার করে নিয়ে আর নড়াচড়া করতে পারছো না, এরকম অবস্থা যেন না হয়। আহারের এই পলিসিটা ঠিক রাখবে, যখনই করবে অল্প একটু টেস্ট নেওয়ার জন্য, স্বাদ গ্রহণের জন্য একটু আহার করা, এটা কিন্তু আমার পলিসি। আমি খুব পেট পুরে কোনো সময়ই এক গাদা ভোজন করে তারপরে নড়াচড়া করতে পারছি না, এরকম ব্যাপার আমার কোনো দিনই হয়নি। আমি খুব অল্প অল্প করে আহার করি, আর কখনোই যখন আহার করি তখন সাথে কাউকে নিয়ে নিই, চলো শেয়ার করে খাই, তাহলে কী হবে, আহার একটু কম গ্রহণ করতে হবে। এই একটা ধোসা অনেকে একাই খেতে পারে, কিন্তু আমি কাউকে সাথে নিয়ে নিই। এই দেখো পাতালগঙ্গা, এবার আমাদের ইচ্ছা হলো যে একটু নৌকায় চড়বে। এখানে 80 টাকার টিকিট। আমি ছিলাম, শম্পা ছিল, আর উৎপলা ছিল, আমরা সবাই 80 টাকা করে টিকিট কাটলাম। খুব সুন্দর জার্নি, এটা কিন্তু করবেনি, জার্নিটা খুব ভালো লাগবে। মোটর বোটে খুব ভালো লাগে আপ ডাউন। আর দূর থেকে যখন আপনি পাড়টা দেখবেন, অর্থাৎ লেকের ভিতরে যখন চলে যাব, ওখান থেকে যখন পাড়টা দেখছি খুব সুন্দর লাগছে। এই অ্যাটমসফিয়ারটা অনেকটা ওই ইন্দোরের বললাম না, ওমকারেশ্বরের মতন। যদি কখনো যান এটা দেখবেন, ওমকারেশ্বরটা আরও সুন্দর, তবে এটাও কিন্তু খুব ভালো লাগছে। 80 টাকা টিকিট, প্রায় আধা ঘন্টা সময় লাগে। বেশ ভিড় ছিল, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল এখানে, কিন্তু দারুণ, খুব সুন্দর। লেকের মধ্যে একটা ব্যারেজের কাছে নিয়ে যায়, ওখান থেকে নিয়ে এসে তারপরে ঘুরিয়ে আবার পাড়ে নামিয়ে দেয়। তো আমাদের কাছে সময় ছিল, বললাম চলো 80 টাকা, নো প্রবলেম, একটু ঘুরিয়ে আসি। খুব ভালো লাগছিল, ওয়েদার এত সুন্দর ছিল, মল্লিকার্জুনের ওয়েদার এত সুন্দর। তবে যাবে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই যাবে, জানুয়ারি মাসেই যাবে, এইসব মাসগুলোতে ঠিক আছে, ডিসেম্বর জানুয়ারিতে। এই দেখো পাড়ের দৃশ্য, কী সুন্দর, কত লোক দেখো পাড়ে, আর ঘাটটা সুন্দরভাবে বাঁধানো। এখানে স্নানের ব্যবস্থা আছে, আমি তো স্নান করলাম, স্নান করে এখানে নতুন ধুতি কিনলাম, আমি ধুতি কিনে পরেছিলাম, নতুন ধুতি কিনে পরেছিলাম। এখানে একটা বিশেষ রঙের ধুতি পাওয়া যায়, যেগুলো আমাদের ওদিকে কিন্তু এই রঙের ধুতি আমি সচরাচর একটু আশাটা পৌঁছানোটা এখানে, এর যে রুটটা একটু কঠিন আছে, মানে খুব সহজ রুট নেই, এই জন্য মানে এখানে লোক সমাগমও কম আছে। ভালো লাগবে বেশ, পাহাড়ের উপর সুন্দর একটা শহর, গোছানো শহর, পরিষ্কার একদম ঝকঝক করছে অনেকটা। আমরা যে শিরডি সাইবাবা গেছিলাম ওখানকার মতন অ্যাটমসফিয়ার আছে। আর পাতালগঙ্গা যে দেখলাম, ইন্দোরে আমরা যখন ওমকারেশ্বর দেখছি ওই রকম অনেকটা অ্যাটমসফিয়ার আছে, ফাইন, খুব সুন্দর। তো শ্রীশৈলম আসবেন, জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে, 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে তো আপনাকে শ্রীশৈলমে আসতেই হবে। বাজারঘাট অনেক, খুব সুন্দর। আমি দুপুরে একটু রান্না করব, সবারই খুব ইচ্ছা দুপুরে একটু রান্না করে, আমরা ঘরেই রান্না করবো। আমাদের কাছে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট আছে, হোটেলে খাওয়ার ভালো লাগে না আমাদের। আর হোটেলে বলতে এখানে তা আমরা আহার করছি কি, ইডলি ধোসা হিসাবেই খাচ্ছি। সবাইকে বললাম সাউথ ইন্ডিয়া এসেছে, এখানকার খাবার খা। আর এমনি রান্নাবান্নাগুলোতে একটু টক আছে, টেস্টি আছে, ভালো লাগে খেতে। যেমন আমরা আমাদের মতন করে বাড়িতে একটু রান্না করবো। বাজারে যাচ্ছি বাজার করতে, দেখি এখানে জিনিসপত্র কী দাম আছে, অল্প করে বাজার করব। আমাদের রান্না এবং বাজার খুব মাপ করে করতে হয়, কেন বাজার বেশি করলে ক্যারি করতে হবে, ওটা সম্ভব না। আর রান্না বেশি হলে রেখে দিতে, ওটাও সম্ভব না। হ্যাঁ, ওই জন্য খুব হিসাব করে করতে হচ্ছে। মোট আজকে আমরা 14 জন আছি। কল্পনার মায়ের মৃত্যু হয়েছে, আজকে 3য় দিন, আগামীকালও এখানে ঘাট কাজ হবে। ও আর বাড়ি গেল না, বাড়ি যাওয়া সম্ভব ছিল না ওরা একা একা। তো এখানে আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছি, এখানে ওর থেকে রাত্রে শ্রাদ্ধ করবে, বাড়ির থেকে একটু বড়ো করে কাজ টাজ করে নেবে, ব্যাস। ওই জন্য ও একটু ফলমূল খাচ্ছে, আর আমরা একটু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আমাদের কিন্তু পেঁয়াজও চলছে না এই কয়দিন, খাচ্ছি, ভালো লাগছে, খুব সুন্দর। চলো সাথে থাকুন। আমার আর রান্না করা হলো না, সবাই বললো আমরা একটু সাইট সিন করবো শ্রীশৈলমে। শ্রীশৈলমে কিন্তু 100 টাকা মাথা পিছু অটো ভাড়া করলাম, 5 জন মিলে আমরা 500 টাকা দিলাম। এই সাক্ষী গণপতি মন্দির, এটা আমাদের প্রথম দর্শন ছিল, এবং এখানে মন্দিরগুলো দেখতে খুব ভালো লাগবে। আর ওয়েদার এত সুন্দর ছিল, তোমরা ঠিক আছে রান্না করা হবে না, তো কী করে আহার কোথায় হবে, ভোজন কোথায় হবে? তো অটোওয়ালা বলে দিল যে আপনারা আসার সময় মন্দিরের প্রসাদমে আপনাদেরকে নিয়ে যাব, ওইখানে আপনারা ভোজন করে নেবেন। এখানে বড় শ্রীশৈলমের মন্দিরে প্রচুর বড় প্রসাদ ভোজনের ব্যবস্থা রয়েছে। আপনারা ওখানে এই যে অটকেশ্বর মন্দির আর ললিতা দেবী মন্দির, এগুলো খুব ভালো লাগবে দেখতে, খুব অল্প জায়গার মধ্যে। শ্রীশৈলম একটা ছোট্ট শহর, এখানে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম।
তো যেহেতু কাছাকাছি খুব একটা পরিশ্রম হয় না, আর আমরা রেখেছিলাম এই ছুটি একটা দিন, এটা থেকে আমাদের মধ্যস্থলে আমরা এই জন্য ঠিক করেছিলাম যে এখানে একটু আমরা রেস্ট নিয়ে নেব। তো সবাই ভিডিও কেমন লাগলো জানাবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও আসে।